প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে তোমাদের স্বাগত। আমি সঙ্গীতা মিত্র, প্রবাস জীববিজ্ঞান। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর ক্রোমোজোম বংশগতি ও ক্রোমোজোম সম্পর্কে পড়াবো, সাথে ডিএনএ আর এক্স মডেল। আশা করি তোমরা এই আগের ক্লাসও ফলো করছো এবং পরীক্ষার এই পড়াগুলো বাড়িতে ঠিকমতো পড়বা, ছবি আঁকবা। তোমাদেরকে বারবার বলছি, তোমাদের সাথে দেখা হচ্ছে না বিধায় এই কথাগুলো আমাদের বলতে হবে। আর ঠিক আছে, তোমরা আজকে ক্লাসটা খেয়াল করো। আর দেখো আমি কি বলছি, এখানে 1869 সালে আমরা প্রথমে এখানে ক্রোমোজোম বংশগতীয় বস্তু নিয়ে আলোচনা করব। যে বস্তুর মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে পরিবাহিত হয় তাই হচ্ছে বংশগতীয় বস্তু। এর প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, আর ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ডিএনএ। তাহলে বংশগতীয় বস্তুটা কি? যে বস্তুর মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে পরিবাহিত হয় তাই হচ্ছে বংশগতীয় বস্তু। এর প্রধান উপাদান হচ্ছে কি? ক্রোমোজোম, আর ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ডিএনএ। আমরা সেই ডিএনএ সম্পর্কে যাওয়ার আগে আমাদের কিছু তথ্য জানতে হয়। প্রথমে আসো নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি। নিউক্লিক অ্যাসিড, এখানে নিউক্লিক অ্যাসিডটা পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে 1869 সালে বিজ্ঞানী ফ্রেডরিক মিশা তিনি কি করছেন, মানব এই যে মানুষের ক্ষতস্থানে পুঁজে শ্বেত রক্তকণিকা থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ পৃথক করেন। সেই পদার্থের নাম দেন তিনি নিউক্লিন। এই নিউক্লিন কি দিয়ে গঠিত হতে পারে? শর্করা, আমিষ এবং চর্বি জাতীয় বা স্নেহ জাতীয় পদার্থ থেকে এটা ভিন্ন। পরবর্তীতে 1889 সালে বিজ্ঞানী আর্টম্যান সেই নিউক্লিনের মধ্যে এক ধরনের অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করেন। সেই অ্যাসিডের নাম দেন তিনি নিউক্লিক অ্যাসিড। দেখো আমি কি বললাম, 1869 সালে বিজ্ঞানী ফ্রেডরিক মিশা ইনি কি করছে, মানব শ্বেত রক্তকণিকা অর্থাৎ ক্ষতস্থানে পুঁজের শ্বেত রক্তকণিকা থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ পৃথক করেন। সেই পদার্থের নাম দিলেন কি? নিউক্লিন। পরবর্তীতে 1889 সালে আর্টম্যান সেই নিউক্লিনের মধ্যে তোমার অ্যাসিডের ধর্মের উপস্থিতি লক্ষ্য করেন এবং তার নাম দেন তিনি নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস মৌল দিয়ে গঠিত হয়। আর এখানের মধ্যে এই নাইট্রোজেন থাকবে তোমার 15% অর্থাৎ 15%, আর ফসফরাস থাকবে 10%। এখন আসো নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের প্রকৃত সংজ্ঞাটা কি আমরা একটু করে খেয়াল করব। এই নিউক্লিক অ্যাসিড হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক যা ডিঅক্সিরাইবোজ অর্থাৎ প্যান্টোজ সুগার, এটা নাইট্রোজেন গঠিত ক্ষারক, প্যান্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিডকে বলবো আমরা নিউক্লিক অ্যাসিড। তাহলে আমি কি বললাম, এটা নাইট্রোজেন গঠিত ক্ষারক, প্যান্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিডকে আমি বলবো নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড আমার দুই রকমের হয়, একটা হবে ডিএনএ, অন্যটা হবে আরএনএ। ডিএনএটা কি আমরা সংজ্ঞাটা জানি, এটার পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা কোথায় থাকে? এই ডিএনএ থাকে নিউক্লিয়াসের ক্রোমাটিনে। আর আরএনএটা কোথায়? এটা রাইবোনিউক্লিক অ্যাসিড। এর মধ্যে 90% থাকবে সাইটোপ্লাজমে আর বাকি 10% থাকবে নিউক্লিওলাসে। তাহলে আমি কি বললাম, এই নিউক্লিক অ্যাসিডটা কি ছিল? তোমার যেখানে নাইট্রোজেন গঠিত ক্ষারক, প্যান্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড যা বংশগতি ধারাসহ সকল যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে, তাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুই রকমের, একটা ডিএনএ, অপরটা আরএনএ। ডিএনএটা কোথায় থাকে? নিউক্লিয়াসের ক্রোমাটিনে। আর আরএনএ কোথায় থাকে? তোমার আরএনএর মধ্যে দেখো এটা 90% থাকবে সাইটোপ্লাজমে আর বাকি 10% থাকবে নিউক্লিওলাসে। এখন আমি প্রথম দিকে একটা কথা বলেছিলাম, বংশগতীয় বস্তু যেখানে পিতামাতা বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে পরিবাহিত হয়। আর এটার প্রধান অংশ কি? ক্রোমোজোম। ক্রোমোজোমের মূল উপাদান কি? ডিএনএ। এখন আমাদের আগের ক্লাসে আমি ক্রোমোজোম সম্পর্কে পড়িয়েছিলাম, আজকে আবার একটু করে বলছি, খেয়াল করো। ক্রোমোজোমটা কি ছিল? সংজ্ঞাটা আমি আবার মনে করে দিচ্ছি। প্রশস্ত নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে সূত্রাকৃতিক ক্ষুদ্রাঙ্গ, এটা মিউটেশন, প্রকরণ, বংশগতি উপাদান ইত্যাদি কাজে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই হচ্ছে ক্রোমোজোম। এখন আমরা এই ডিএনএ সম্পর্কে আলোচনা করব, সেখান থেকে আমরা হ্যালিক্স মডেল নিয়ে আলোচনা করব। তাহলে খেয়াল করো, আমাদের এখানের মধ্যে এই যে তোমার কি বললাম, নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ এবং আরএনএ এর কথা বলা হয়েছে। আমি একটু করে মুছে দিচ্ছি, এখানে নাইট্রোজেন গঠিত ক্ষারক এগুলো একটু করে বলতে হয়, না হয় তোমরা হ্যালিক্স মডেলটা বুঝতে পারবে না। নাইট্রোজেন গঠিত ক্ষারক কারা? যেখানে দেখো এটা কি তোমার একটা প্যান্টোজ সুগার, যে প্যান্টোজ সুগারের মধ্যে এটা ধরো অক্সিজেন পরমাণু, হ্যাঁ, এদিকে ধরো 1 2 3 4 যদি সংখ্যা হিসেবে ধরা হয়, হ্যাঁ, তাহলে এক অণু
কোনো নাইট্রোজেন গঠিত যুক্ত থাকলে তখন এটা হবে নাইট্রোজেন গঠিত ক্ষারক। এখানে নাইট্রোজেন গঠিত ক্ষারক কারা আমি বলবো, নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুই রকমের নাইট্রোজেন গঠিত ক্ষারক থাকে, যেটা নাইট্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে গঠিত হয়। এই ক্ষারকটা আবার দুই রিং বিশিষ্ট বা এক রিং বিশিষ্ট হতে পারে। দুই রিং বিশিষ্ট হলে তাকে আমি বলবো পিউরিন, আর এক রিং বিশিষ্ট হলে তাকে বলবো আমরা পাইরিমিডিন। তাহলে এই নাইট্রোজেন গঠিত ক্ষারকের মধ্যে আমি কি বললাম, নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুই রকমের নাইট্রোজেন গঠিত ক্ষারক থাকবে, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে এটা গঠিত। এটা এক রিং বিশিষ্ট হয়, আবার দুই রিং বিশিষ্ট হতে পারে। এখানে দেখো দুই রিং এর মধ্যে আমি একটা জিনিস পাবো, এটা হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন। আমি একে সংক্ষিপ্ত অক্ষর দিয়ে লিখলাম অ্যাডিনিন এবং গুয়ানিন। আর এটা কি বললাম, তোমার এক রিং বিশিষ্ট ক্ষারক যেটা হচ্ছে পাইরিমিডিন। এটার মধ্যে কি কি আছে, তোমার থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিন। দেখো এটা এক রিং বিশিষ্ট ক্ষারক পিউরিন, দুই রিং বিশিষ্ট এটা হচ্ছে পিউরিন। আর এরপরটা কি হলো, আমি এক রিং বিশিষ্ট এটা হচ্ছে পাইরিমিডিন। আমি এগুলো নাইট্রোজেন গঠিত ক্ষারক সম্পর্কে, আমরা নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে নাইট্রোজেন গঠিত ক্ষারকটা আছে তার মধ্যে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত হয়। আর এই ক্ষারকটা দুই রকমের হতে পারে, এক রিং বিশিষ্ট হতে পারে, দুই রিং বিশিষ্ট হতে পারে। এখন আসো পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার জিনিসটা কি, 5 কার্বন বিশিষ্ট শর্করা কেমন বলবো, পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগার আবার দুই রকমের হয়, একটা হবে তোমার রাইবোজ সুগার, রাইবোজ। এটা রাইবোজের মধ্যে কি থাকবে, যেটা আরএনএ থাকবে। আর এটা হবে ডিঅক্সিরাইবোজ, এটার মধ্যে কি থাকবে, তোমার ডিএনএ থাকবে। দেখো তাহলে আমি কি বললাম, পেন্টোজ সুগার 5 কার্বন বিশিষ্ট। এটা কি 5 কার্বন বিশিষ্ট শর্করাকে আমি বলছি পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের মধ্যে দুই রকমের হয়, একটা হচ্ছে রাইবোজ সুগার যেখানে আরএনএ, আর ডিঅক্সিরাইবোজ সুগার যেখানে আছে তোমার ডিএনএ। এখন আসো ফসফরিক অ্যাসিড। এই যে ফসফরিক অ্যাসিডের সংকেতটা কি, H3PO4। খেয়াল করো এই যে H3PO4, এখানে সংকেতটা আমরা কিভাবে লিখব, HO তোমার এদিকে একটা সিঙ্গেল বন্ড দিলাম, এদিকে দিলাম P ডবল বন্ড O, এদিকে দাও OS, এদিকে দাও OS। তাহলে দেখো H3PO4 চারটা অক্সিজেন। তাহলে এখানে আমাকে একটু করে বলতে হচ্ছে এটা কি 3টি একযোজী হাইড্রোক্সিল পরমাণু, দ্বিযোজী অক্সিজেন পরমাণু এবং 5 যোজী ফসফরাস পরমাণু সমন্বয়ে এটা গঠিত। এটার নাম কি, ফসফরিক অ্যাসিড H3PO4। এখন আমাদের একটা কথা বলতে হয়, নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড জিনিসটা কি, খেয়াল করো। নিউক্লিওসাইড আমি একটু করে লিখছি, নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইড কারা, আরেকটা আছে তোমার নিউক্লিওটাইড। নিউক্লিওসাইডের মধ্যে আমি খেয়াল করবো এটা হচ্ছে নিউক্লিওটাইড। খেয়াল করো নিউক্লিওসাইড কারা, এই নিউক্লিওসাইড হচ্ছে তারাই যারা এখানে নাইট্রোজেন গঠিত ক্ষারক, কোনো নাইট্রোজেন গঠিত ক্ষারক কোনো পেন্টোজ সুগারের সাথে যখন যুক্ত হবে তখনই হবে এটা কি, নিউক্লিওসাইড। তাহলে আমি কি বললাম, কোনো নাইট্রোজেন গঠিত ক্ষারক যখন পেন্টোজ সুগারের সাথে যুক্ত হবে তখন হবে এটা নিউক্লিওসাইড। তাহলে আমি ছবি একটু করে এটা দেখাচ্ছি তোমাদের কিভাবে আসছে। এই যে কোনো নাইট্রোজেন গঠিত ক্ষারক, এইটা এদিকে অক্সিজেন পরমাণু, হ্যাঁ, তাহলে 1 2 3 দিয়ে ধরো কোনো নাইট্রোজেনের সাথে কি আছে তোমার কোনো কার্বনের সাথে কোনো নাইট্রোজেন পরমাণু যখন যুক্ত থাকে তখনই তাকে বলবো আমরা নিউক্লিওসাইড। এখানে 1 2 3 4 এভাবে ধরতে পারো, এটা উপরের দিকে অক্সিজেন পরমাণু। তাহলে আবার বলছি নিউক্লিওসাইড কারা, কোনো নাইট্রোজেন গঠিত ক্ষারক যখন তোমার পেন্টোজ সুগারের সাথে যুক্ত হবে তখনই তাকে আমি বলবো নিউক্লিওসাইড। এখানে 1 কার্বন 1 নাইট্রোজেন এইভাবে দেওয়া যায়। এবার আসো নিউক্লিওটাইড কারা, এই নিউক্লিওটাইড কোনো নিউক্লিওসাইডের সাথে যখন তোমার কি কোনো ফসফেট যুক্ত থাকবে তখন সে হয়ে যাবে নিউক্লিওটাইড। এখানে দেখো পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগারের সাথে কি আছে তোমার 3 নং এবং 5 নং কার্বনের সাথে যখন ফসফেট সংযুক্ত থাকবে, ঠিক আছে। তাহলে আগেটাতে বলছিলাম 1 নং কার্বনের সাথে নাইট্রোজেন পরমাণু সংযুক্তি, সে হবে নিউক্লিওসাইড। আর এখন কি বলছি, নিউক্লিওটাইড, ফসফরিক অ্যাসিডের সংযুক্তি, সে হবে নিউক্লিওটাইড।
তাহলে কার সাথে যুক্ত থাকবে 3 নং এবং 5 নং, অর্থাৎ পেন্টোজ সুগারে 3 নং এবং 5 নং কার্বনের সাথে এটি যুক্ত থাকবে, তখনই এর নাম হবে কি তোমার নিউক্লিওটাইড। এখন আমরা একটু আগে তোমাদেরকে নিউক্লিন সম্পর্কে বললাম, নিউক্লিক অ্যাসিড বললাম, তার মধ্যে ডিএনএ এবং আরএনএ পেলাম। এছাড়া কিছু হ্যালিক্স মডেলে যাওয়ার আগে আমাদেরকে নাইট্রোজেন গঠিত ক্ষারক সম্পর্কে জানতে হলো। এরা কারা ছিল? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। আর এখানে ছিল নিউক্লিওসাইড, পেন্টোজ সুগার, নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড। এবার আসো আমরা ডিএনএটার কি, ডিএনএ কি সেটা একটুবার বলছি। আমি এটার পুরো রূপটা আবার একটু করে লিখছি তোমাদের সুবিধার জন্য। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ পূর্ণ রূপ। তাইলে এটা কি? এই ডিএনএটা হলো বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক। এই ডিএনএ এর গঠন একক হলো লক্ষ লক্ষ নিউক্লিওটাইড, অর্থাৎ নিউক্লিওটাইড কে তুমি এভাবেও লিখতে পারো, এই যে এটা ধরো নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড ইনফিনিটি, দেখছো লক্ষ লক্ষ নিউক্লিওটাইড পলিমার যুক্ত হয়ে এই ডিএনএ অণুটা গঠন। তাহলে ডিএনএটা কি? এটা একটা দীর্ঘ শিকল যেটাকে আমি বলবো পলিমার বা চেন। তাহলে ডিএনএ গঠন একক হলো নিউক্লিওটাইড, লক্ষ লক্ষ নিউক্লিওটাইডের দীর্ঘ পলিমার একত্রিত হয়ে এই ডিএনএ অণু গঠন করে। তাহলে এটি হলো একটি বৃহদাকার যৌগ অ্যাসিড যা জীবনের আণবিক ভিত্তি হিসেবে স্বীকৃত। আর এর উপাদান কি? 5 কার্বন বিশিষ্ট। এটার মধ্যে কি আছে? ডিঅক্সিরাইবোজ সুগার, এছাড়া অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং 4 ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষারক, নাইট্রোজেনাস ক্ষারক এবং থাকবে ফসফরিক অ্যাসিড। কোনো নির্দিষ্ট জীব অর্থাৎ মানুষ প্রতিটি কোষে সমান পরিমাণে ডিএনএ থাকে। তাহলে আমি কি বললাম? এই ডিএনএটা হলো জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক এবং লক্ষ লক্ষ নিউক্লিওটাইডের দীর্ঘ পলিমারই হলো এই ডিএনএ অণু। খেয়াল করবা, এগুলো খুব মনোযোগের সাথে পড়াটা তোমাদের খেয়াল করতে হবে। আর দেখো, এটা একটা বৃহদাকার জৈব অ্যাসিড, এটাকে জীবনের আণবিক ভিত্তি হিসেবে স্বীকৃত করা হয়। এটা 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, এছাড়া অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং তোমার কি আছে? তোমার এছাড়া নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। কোনো নির্দিষ্ট জীব অর্থাৎ মানুষের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কোষে সমান পরিমাণে ডিএনএ থাকে। ডিএনএটা তোমার সূত্রাকার, আদিকোষ, মাইটোকন্ড্রিয়া এবং তোমার কি আছে? ক্লোরোপ্লাস্টের মধ্যে বৃত্তাকার ডিএনএ। তাহলে প্রথমেই বললাম ডিএনএটা হচ্ছে কেমন? এটা সূত্রাকার, এছাড়া আদিকোষ, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এখানে বৃত্তাকারে বৃত্তাকার ডিএনএ থাকে। ডিএনএ এর পরিমাণ হচ্ছে তোমার পিকোগ্রাম। 1 পিকোগ্রাম সমান 10⁻⁻12 গ্রাম। এটাকে এই পিকোগ্রামটা কি মিলিগ্রাম থেকে কম পরিমাণ হলে তখন আমি তাকে বলবো পিকোগ্রাম। এবার আমরা এই ডিএনএ এর মধ্যে তোমার একটু করে হ্যালিক্স মডেলটার মধ্যে যাচ্ছি। দেখো, খেয়াল করো, ওয়াটসন এবং ক্রিক 1916 থেকে 2004 সাল 1953 সালে তিনি ডিএনএ অণু, তার, সিট, বল্টু এবং স্ক্রু দিয়ে একটা সিঁড়ির ন্যায় পেঁচানো সিঁড়ির মতো একটা মডেল উপস্থাপন করেন এবং পরবর্তীতে এটি সঠিক মডেল হিসেবে স্বীকৃত হয়। আর এই মডেল উদ্ভাবনের জন্য উইলকিন্স সহ অন্যান্য বিজ্ঞানীদেরকে 1963 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তাহলে আমি কি বললাম? ওয়াটসন এবং ক্রিক 1916 থেকে 2004 সাল 1953 সালে ডিএনএ অণু, তার, সিট, স্ক্রু এবং বল্টু দিয়ে পেঁচানো সিঁড়ির মতো একটা মডেল দিয়েছেন। এই মডেলটা পরবর্তীতে সঠিক মডেল হিসেবে স্বীকৃত হলো। এই মডেল উদ্ভাবনের জন্য উইলকিন্স সহ অন্যান্যদেরকে তোমার 1963 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এখন আমি একটু করে হ্যালিক্স মডেলটা একটু দেখো, এটা কেমন? ঘুরানো সিঁড়ির মতো একটা বিন্যাস। এর মধ্যে তোমার দেখো এটা কেমন? এই যে হ্যালিক্স মডেল দেখো, এটা অনেকটা ঘুরানো সিঁড়ির মতো। এখানে দেখো, এটা ডিএনএটা হচ্ছে দ্বিসূত্রক, এটা ডান থেকে বাম, বাম থেকে ডান দিকে ঘুরানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হ্যালিক্স। সূত্র দুটি দেখো সম দূরত্বে পাশাপাশি অবস্থান করে, অর্থাৎ এটা 5 প্রাইম, হ্যাঁ এটা 3 প্রাইম, অর্থাৎ একটি অপরটির বিপরীতমুখী হয়ে অবস্থান করে। সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। তাহলে সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে এটা তৈরি হয়। ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 3 নং কার্বনের সাথে, 3 এবং 5 নং, আর ক্ষারকগুলো যুক্ত থাকে
করে 1 নং কার্বনের সাথে। কাজেই সূত্রকের বাইরের দিকে থাকবে ফসফেট, ভিতরের দিকে থাকবে তোমার নাইট্রোজেনাস বেস। এখন দেখো ডিএনএ অণুতে 4 ধরনের কি আছে নাইট্রোজেন গঠিত ক্ষারক আছে। কি কি তারা আমরা আগে থেকে জানি, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। অ্যাডেনিনের সম্পূরক হচ্ছে তোমার থাইমিন, আর এছাড়া তোমার একটি সূত্রের অ্যাডেনিন থাইমিনের সাথে তোমার সম্পূরক, অন্যটা দেখো অপর সূত্রের গুয়ানিন সাইটোসিনের সাথে সম্পূরক। তাহলে সিঁড়ির ধাপ হবে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। ডিএনএ অণুর গুণনের দৈর্ঘ্য হচ্ছে 34 ডিগ্রি, এটা 34 ডিগ্রি অ্যাংস্ট্রম, এটা 3.4 ন্যানোমিটার। এছাড়া হ্যালিক্সের ব্যাস হচ্ছে 20 ডিগ্রি, তোমার অর্থাৎ 2 ন্যানোমিটার। এর মধ্যে কি হবে, গভীর এবং অগভীর খাঁজের সৃষ্টি হবে। আর এটার আণবিক ওজন হবে 10 টু দি পাওয়ার 6 থেকে 10 টু দি পাওয়ার 9 এর মধ্যে। তাহলে আমি কি বললাম, ডিএনএটা হচ্ছে দ্বিসূত্রক ঘুরানো সিঁড়ির মতো। দেখো এখানে একটা প্যাঁচানো সিঁড়ির মতো আমি মডেল দিয়ে লিখছিলাম, যাকে বলা হয় ডাবল হ্যালিক্স মডেল। এখানে এর মধ্যে গভীর এবং অগভীর খাঁজের সৃষ্টি হলো। এটা দূরত্ব কত ছিল দেখো, এটার সিঁড়ির র্যালিং গুলো তৈরি হয়, একটা 5 প্রাইম একটা 3 প্রাইম, একটা অপরটা বিপরীতমুখী হয়ে অবস্থান করে। আর ভিতরের দিকে কি আছে তোমার নাইট্রোজেনাস ব্যাস, যেটাকে বলা হয় অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। অ্যাডেনিন এবং গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন সমান পরিমাণে বিদ্যমান থাকবে। আর এটা দূরত্ব কত 34 ডিগ্রি অ্যাংস্ট্রম। এটার মধ্যে 10টি হাফ নিউক্লিওটাইড আছে, তাই 34 কে লিখব। 10 দিয়ে ভাগ দাও 3.4 ন্যানোমিটার। এছাড়া এর ব্যাস হচ্ছে তোমার 20 ডিগ্রি অ্যাংস্ট্রম, এটা হচ্ছে 2 ন্যানোমিটার। এছাড়া এর মধ্যে কি আছে, একটা দেখো এখানে অগভীর, গভীর এবং অগভীর দুই জায়গায় খাঁজের সৃষ্টি হলো। এর আণবিক ওজন কত ছিল 10 টু দি পাওয়ার 6 থেকে 10 টু দি পাওয়ার 9 এর মধ্যে। তাইলে এই হ্যালিক্স মডেলটা ওয়াটসন ট্রিক, এই দুইজন বিজ্ঞানী কি করলেন, প্রথমে তারা একটা তার সিট নাট বল্টু এইরকম স্ক্রুর মতো একটা মডেল উপস্থাপন করলেন। পরবর্তীতে এটা সঠিক মডেল হিসেবে স্বীকৃতি দিলেন এবং উইলকিন্স সহ অন্যান্য বিজ্ঞানীদেরকে 1963 সালে নোবেল পুরস্কার দিয়েছিলেন। শিক্ষার্থীরা তোমরা এই হ্যালিক্স মডেলটা একটু করে দেখবা এবং ছবিটা আঁকবা। আর ভিতরের দিকে কি আছে, এই যে র্যালিং গুলো কি দিয়ে তৈরি হলো, এটা 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম এইভাবে আছে, একটা অপরটার বিপরীতমুখী অবস্থান করে। আর র্যালিং গুলোর মধ্যে সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তি। ভিতরের দিকে আছে কি নাইট্রোজেনাস বেস, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। শিক্ষার্থীরা আজকে তোমাদের এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। তোমরা একটু পড়বা, দেখবা এবং ছবি আঁকবা, বোঝার চেষ্টা করবা। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাই, ভালো থেকো।